আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব 15,000 কি এটাই সেরা প্রোটন জেন 60 বাংলা রিভিউ। ওকে, প্রোটন জেন 60 বাংলা রিভিউ সেটা আমরা দেখবো। এটা 15,000 আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো, প্লাস রিয়েট করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? স্মার্টফোনের এই দুর্দিনে কম দামে ভালো ফোন পাওয়া জিনিসটা একদম কষ্টসাধ্য হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং কম বাজেটে ফোনের অপশনের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে এবং যে ফোনগুলো আমরা 10-12 হাজার টাকায় আগে কিনতাম সেগুলো এখন 20,000 সুই সুই করতে। অবশ্যই অবশ্যই। এই যখন অবস্থা, তখন দেশের বাজারে আরো একটা এন্ট্রি লেভেলের ফোন চলে আসলো, প্রোটন জেন 6। ওকে, এই ফোনের 4 128 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 15,000 টাকা। 4 128 জিবি র্যাম 15,000, বুঝতে পারছো? মানে র্যাম রোমের কারণে কি তোমার ফোনগুলোর দাম অনেকটা কি বেড়ে গেছে, ঠিক আছে? তো আমরা 15,000 পাচ্ছি 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, যেটা র্যাম হিসেবে অনেকটা কম মনে হচ্ছে আর কি, যদিও র্যামের দাম বেশি। এই তো চলো ভিডিওটি প্লে করি। এবং প্রোটন কিন্তু বেশ ভালো করতেছে ওকে। এন্ট্রি লেভেলের ফোন নিয়ে। আমরা এটা সহ মোট 3টা ফোন নিয়ে কাজ করলাম এবং আমাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট ভালো। মানে বাজারে অ্যাভেলেবেল অন্যান্য অপশনের মধ্যে প্রোটনের ফোনগুলো কিন্তু বেশ ভালো অবস্থানে থাকে। বিগত কয়েকটা ফোনে আমরা সেটা দেখে আসতেছি। প্রোটন জেন 60 এর কি অবস্থা সেটাই দেখবো আমাদের আজকের ভিডিওতে। আপনার বাজেট যদি 15,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনার কেনা কি ঠিক হবে? কি কি ভালো দিক আছে এই ফোনের, কি কি খারাপ দিক আছে, সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা ওকে, ডিজাইনটা নিয়ে একটু আলাপ করব শুরুতে। ডিজাইনের কথা যদি আমি আগেই বলে দিই, এটা অবশ্যই আইফোন 17 প্রো থেকে নিয়েছে। এটা একটা কপি বলতে পারবো, বা ইন্সপিরেশন না, পুরোপুরি কপি করেছে দেখা যাচ্ছে এই আর কি। তো হ্যাঁ, ডিজাইনটা হ্যাঁ 17 প্রো থেকে যদি ওটা নিয়ে তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ডিজাইনটা আসলে সুন্দর আছে, মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। দেখেই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আইফোন 17 সিরিজের বলা যায় যে ইন্সপায়ার্ড ভার্সন হচ্ছে প্রোটন জেন 60। তারা অবশ্য চেষ্টা করেছে যে এন্ট্রি লেভেলের ফোন হলেও যেন প্রিমিয়াম একটা ভাইব দেওয়া যায়। সো দেখতেই পাচ্ছেন মিরর ফিনিশ এবং এখানে কন্ট্রাস্টে একটা ম্যাট ফিনিশের লেয়ার আছে, দেখতে ভালো লাগে। তবে ওই যে আইফোন 17 প্রো ম্যাক্সের কপি আর কি। সো এই জিনিসটা যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে আপনার জন্য এই ডিজাইনটা আই থিঙ্ক অ্যাকসেপ্টেবল হবে। বিল্ড কোয়ালিটি বেশ ভালো, প্লাস্টিক ফ্রেম আর প্লাস্টিক ব্যাগ সবকিছুই প্লাস্টিকময়। এটাই স্বাভাবিক, কারণ সবকিছু প্লাস্টিকময় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ যেহেতু তোমার বাজেটটা 15,000 টাকা, তো 15,000 থেকে এর থেকে বেশি ভালো কিছু দিবে এটা মানে দিবে এটা আশা করা বড়ই মুশকিল, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। এটার ওয়ার্কম্যানশিপ এবং ফিনিশিং আমাদের কাছে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। পোর্টস এন্ড বাটনস একেবারে কমন, নতুন করে বলার কিছু নাই, সব ঠিকঠাক মতো রয়েছে। 3.5 মিলিমিটার হেডফোন, যেটা আসলে দরকারি একটা সেন্সর, এবং সারপ্রাইজিংলি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও রয়েছে, যেটা হার্ডওয়্যার লেভেলে আপনাকে অডিও ফিল্টারিং করা। অবশ্যই এটা আসলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যে এইটার স্পিড আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। কিছুটা অ্যানিমেশন ডিলে আছে, আদার দ্যান দ্যাট এটা দাম বিবেচনায় ঠিকঠাক। IP64 এর রেটিং আছে, মানে ডাস্ট প্রোটেকশন এবং লাইট। IP64 রেটিংটা আমার কাছে একটু কমই মনে হয়। এখানে যদি তোমরা 68 দিত তাহলে বলতে আমাদের পুরোপুরি স্ট্যান্ডার্ড হতো, কারণ এই প্রাইসে বা এর থেকে কম দামের প্রাইসে আমরা 68 69 পেয়েছি অবশ্যই, বা 15,000 টাকা কি 68 69 অবশ্যই পেয়েছি। যদিও এখন একটু পাওয়া বড়ই মুশকিল, বাট তারপরে যদি 68 দিত না তাহলে আসলেই ভালো হতো। বাট 64 এটা কি পানি ছিটে ফোটো বা ধুলাবালি থেকে কি ফোনটা রক্ষা পাবে এই আর কি। বাট যদি পানি নিচে যদি ফোনটা পড়ে যায় তাহলে তোমার ফোনটা পুরোপুরি ডেড, ঠিক আছে? যেটা একটা খুবই হতাশার ব্যাপার। তো 68 দিলে আই থিঙ্ক বেশ ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। স্প্ল্যাশ রেজিস্ট্যান্স দিবে আপনাকে এই ফোনটা, তবে ভুলেও এটাকে ওয়াটারপ্রুফ ফোন ভাববেন, যেটা বললাম, কিন্তু পানির মধ্যে যদি একবার পড়ে যায় তাহলে ইন্নালিল্লাহ। অলরাইট, আরেকটা ব্যাপার ভালো লেগেছে, সামনের দিকে কিন্তু যথেষ্ট ন্যারো বেজেল। তার অবশ্যই দেখো, মানে এখানে চিন বেজেলটা একদম সুপার লেভেলে ন্যানো না হলেও মানে মোটামুটি একদম সিমেট্রিক্যাল ন্যানো রাখার চেষ্টা করেছে। যদিও লোয়ার বেজেলটা মোটা, এটা ঠিক আছে, অস্বাভাবিক কিছু না। বাট তারপর উপরে আর দুই পাশে চিন মানে মোটামুটি বেশ ন্যানো, হ্যাঁ হালকা মোটা লাগছে, ঠিক আছে? তারপর বাজেট হিসেবে কি অনেকটাই ন্যানো। আর পাঞ্চল কাটআউটটা ঠিক আছে, বাজেট হিসেবে খারাপ না। আর এখানে কিন্তু আমরা পাঞ্চল কাটআউট পাচ্ছি, ঠিক আছে? মানে ইউসেফ নসরা, যে কিন্তু আসলে গুড সাইন। তো ওভারঅল ডিসপ্লে চিন বেজেলের বাজেট হিসেবে ঠিকঠাক বেশ ভালো অন্যান্য ফোন থেকে, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি।
স্পেশালি বেশ মিনিমালিস্টিক একটা লুক পাবেন। 5 হোল ক্যামেরা কাটআউটও আছে, যেটা এই বাজেটে খুবই রেয়ার হয়ে গিয়েছে। অবশ্যই অবশ্যই 15,000 টাকার ফোনে কিন্তু আজকাল এর চাইতে মোটা বেজেল দেখতে পাওয়া যায়, বাট এখানে তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব সিমেট্রিক্যাল করার। এই বেজেলটা যে অনেক বেশি ন্যারো সেইটা জোর দিয়ে আমি বলবো না, তবে বাজেটের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এইটা অন্যান্য অনেক ফোনের চাইতে বেশ খানিকটা আসলে অনেকটাই narrow। দেখেন, ডিজাইন একটা আপেক্ষিক ব্যাপার। ধরেন এটা আমার কাছে যদি অনেক ভালো লাগে, আপনার কাছে ভালো নাই লাগতে পারে। এনিওয়ে, এইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আইফোনের ডিজাইনকে কপি করার ব্যাপারটা ইদানিং দেখতেছি যে এন্ট্রি লেভেলের মোটামুটি সব কোম্পানিরই একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে, মানে সবাই চায় যেন এই দামে একটু প্রিমিয়াম লুক দেওয়া যায় আর কি। এনিওয়ে, এই একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ইউনিকনেস নাই, প্রোটনের উচিত নিজস্ব ডিজাইনে ফোন। অবশ্যই আদার দ্যান দ্যাট আই গেস এটা অন্যান্য সব দিক দিয়ে আপনার প্রত্যাশা পূরণ করবে যদি দামের কথাটা আপনার মাথায় থাকে। ডিসপ্লেটা খারাপ না, এইচডি প্লাস অবধারিত ভাবেই, কারণ এই বাজেটে আর ফুল এইচডি পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা স্বাভাবিক। মানে আমরা এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, যেটা বেশ অনেকটাই কালারফুল বলা যায়। তো তোমাদের যাদের মানে এটা কিন্তু অবশ্যই আইপিএস ডিসপ্লে, ঠিক আছে, তো অবশ্যই গ্রিন লাইনে কোনো ইস্যু নেই, যেটা কিন্তু আসলেই ভালো। আর 120 হাজার রিফ্রেশের দিয়েছে, ঠিক আছে, বাট এইচডি প্লাস হওয়াতে কি 120 আজকে এটা পাবে না, ঠিক আছে, 60 থেকে 90 হাজার মধ্যে কি পুশ করবে এই আর কি। বাট ওভারঅল বাজেট হিসেবে ঠিকঠাক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। 20 হার্জ রিফ্রেশ রেট আছে, আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 720। Okay. এটা ইনডোরে আপনাকে ঠিকঠাক মতো ভিজুয়াল দেবে, ঠিকঠাক আছে, খারাপ না। আউটডোরে গেলে বিশেষ করে যদি আপনি ডিরেক্ট সানলাইটে ফোন চালাতে যান তখন দেখবেন যে একটু স্ট্রাগল করতেছে। অবশ্যই। প্রোটেকশনের জন্য পান্ডা গ্লাস দেওয়া হয়েছে, এবং এই ডিসপ্লেটা আমার মনে হয় দাম বিবেচনায় আপনার বেসিক সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করবে। হেলিও G81 এটা হচ্ছে এই ফোনের প্রসেসর, এবং হেলিও G81 এটা অবশ্যই একটা ভালো চিপসেট বলা যায়, যদি এটা অবশ্যই একটা পুরোনো চিপসেট, বাট ওই মানে ইউনিএসএসসি থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগে এই আর কি, কারণ এটা লং রানে ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে। বাট ইউনিএসএসসি চিপসেট দিলে কি ওটা, হ্যাঁ, ওটা আন্তর্জাতিক বেশি হতে পারে, ঠিক আছে, বাট তারপরে কি ওটা লং রানে কি একদম ডিজেবল হয়ে যায়, ঠিক আছে, অনেকটা কি নষ্ট হয়ে যায় বা পারফরমেন্স কি ধরে রাখতে পারে না। বাট ওই হিসেবে এটা অনেকটাই ভালো। তো চলো ভিডিও প্লে করি। G81 কে আমি বলবো যে এন্ট্রি লেভেলের মধ্যে যথেষ্ট পরীক্ষিত একটা অবশ্যই chipset। অবশ্যই মিডিয়াটেক কিন্তু এখন আর আগের সেই মিডিয়াটেক নাই, তারা কিন্তু এখন মার্কেট লিড করতেছে। সবচাইতে বেশি প্রসেসর কিন্তু তারাই শিপমেন্ট দেয়, এখন নাম্বার 1-এ চলে আসছে স্ন্যাপড্রাগনকে ছাড়িয়ে। খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, মানে যে মিডিয়াটেক নিয়ে আমরা একসময় আর কি হাসি মশকরা করতাম, তারা এখন সারা পৃথিবীতে 1 নম্বর চিপসেট ম্যানুফ্যাকচারার অবশ্যই। হয়ে গিয়েছে। সো মিডিয়াটেককে নিয়ে ওইরকম হাসাহাসি করার দিন কিন্তু এখন আর নাই। এইটা হচ্ছে 2024-এ রিলিজ হওয়া একটা চিপসেট 12 ন্যানোমিটার আর্কিটেকচারের, এবং এন্ট্রি লেভেলের ফোনগুলোর কথা মাথায় রেখেই এই চিপসেটটা ডিজাইন করা হয়েছে। এর কাছ থেকে অনেক বেশি একদম আহামরি ফ্লুয়েন্ট পারফরমেন্সও আপনি আশা করতে পারবেন না, কিন্তু এর পারফরমেন্স অতটা ইগনোর করার মতো নয়। বিশেষ করে এই 2026 সালের এই ক্রাইসিসের মধ্যে এসে যদি 15,000 টাকা বাজেট আপনি চিন্তা করেন, তাহলে এইটা আপনার ভালো লাগতে বাধ্য। একটাই ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটা 4128, আর স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য মাইক্রো এসডি কার্ড সাপোর্টও আছে। তবে 4128 এটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, ঠিক আছে, বাট আমার কাছে না একটা ভেরিয়েন্ট একটু কমই মনে হচ্ছে। এখানে 15,000 টাকা যদি না হয়ে যদি মনে করো মানে এখানে 13,000 টাকা শুরু হতো, তাহলে আসলে ভালো হতো। আর 15,000 টাকার মধ্যে যদি 6128 দিতে পারতো তাহলে আরো ভালো হতো, ঠিক আছে। বা যদিও র্যাম স্টোরেজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, তো ওই হিসেবে এটা পসিবলও না হয়তো, আই থিঙ্ক। বাট তারপর 6GB একটা যদি ভ্যারিয়েন্ট থাকতো তাহলে আসলেই ভালো হতো। তো চলো ভিডিওটি প্লে করি। একটা অবজারভেশন আমার এখানে আছে, সেটা হলো যে ভাই ফোনের একটাই ভেরিয়েন্ট 4GB। এটা তো এমনিতেই অনেক কম। আপনি জানেন যে এই 2026 সালে এসে অ্যাপগুলোর যে অবস্থা হয়েছে, একটা অ্যাপ আপডেট পাইতে পাইতে মানে হিউজ জায়গা দখল করে বসে থাকে, এবং 4GB র্যাম হয়ে গেলে কিন্তু মোরালেস এটার যে ফ্লুয়েন্সি সেখানে বেশ ভালোভাবে কম্প্রোমাইজ করতে হবে আপনাকে পারফরমেন্সের। সো আর একটা অপশন অন্তত রাখা উচিত ছিল, ধরেন আর 1,000 টাকা বাড়িয়ে যদি 6128 দেওয়া যেত, তাহলে মানে সবাই অন্তত হ্যাঁ, feel মোটামুটি করতে ভালোই পারতো। হতো। যারা একটু গেমিং করবে টুকটাক বা মাল্টিটাস্কিং বেশি করবে তারা 6GBটা নিবে, আর যারা একেবারে বেসিক ইউজার, ধরেন আমাদের সিনিয়র সিটিজেন বাবা মা বা যারা আসলে ফোন একটা হইলেই হয়েছে এই টাইপের ইউজার যারা, তারা 4GB নিলে কাজ চালিয়ে নিতে পারবে। ওএস হিসেবে আছে নতুন একটা ওএস, আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউচার ওএস 2.0, এবং অ্যান্ড্রয়েড 16 এর উপরে এই ইউআইটা তৈরি করা। এইটা স্টক অ্যান্ড্রয়েড না, বেশ কাছাকাছি স্টক অ্যান্ড্রয়েডের মতোই, বাট একটা কাস্টমাইজড ভার্সন। তবে প্রোটনের একটা ব্যাপার আমার কাছে ভালো লাগছে, সেটা হলো 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে তারা, 6 বছরের সিকিউরিটি প্যাচ Seriously? আপডেট দিবে। 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো, আর সিকিউরিটি আপডেট তোমার 6 বছর, যেটা কিন্তু আসলেই গুড সাইন। হ্যাঁ, আসলেই, কারণ আমরা এই বাজেটের ফোন থেকে তো আমরা অ্যান্ড্রয়েড আপডেট আশা করতেই পাই না, ঠিক আছে। ওই হিসেব করলে কিন্তু 2 বছর আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো।
আর 6 বছরের সিকিউরিটি আপডেট, যেটা আসলে একটা গুড সাইন, ঠিক আছে? বাজেট হিসেবে আপডেট, অ্যান্ড্রয়েড আপডেট আর সিকিউরিটি আপডেট পুরোপুরি ঠিকঠাক। তো চলো ভিডিওটি প্লে করি। এবং 2 বছরের সফটওয়্যার আপডেট, মানে সফটওয়্যার আপডেট আর অ্যান্ড্রয়েড আপডেট জিনিসটা কিন্তু একটু আলাদা, আপনাকে মাথায় রাখতে হবে। ওকে সো খারাপ না, এই বাজেটের যে সমস্ত ফোন আমাদের মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের অ্যাভেলেবেল অধিকাংশতেই কিন্তু কোনো সফটওয়্যার আপডেটই পাওয়া যায় না। সেটাই So, সেই দিক দিয়ে আমি ওই বলবো হিসেব যে করলে এটা অনেকটাই বেটার। বেশ খানিকটা এগিয়ে রয়েছে। এইটার ইন্টারফেসটা যথেষ্ট সিম্পল এবং ডেইলি ইউসেজে আমরা তেমন কোনো সমস্যা পাইনি। কিছু প্রি ইনস্টলড ব্লটওয়্যার আছে, যদিও এগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ট্রানজিশন, অ্যাপ সুইচিং সবকিছুই আমাদের কাছে মানে এন্ট্রি লেভেলের ফোনের মতোই মনে হয়েছে। মাঝে মাঝে একটু গ্লেজ বা স্ট্যাটার দেখা যায়, বিশেষ করে যদি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে। যেহেতু র্যাম কম, সুতরাং এই জিনিসটা একেবারেই স্বাভাবিক। আমরা আন্ড্রয়েড টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 3,77,073, মানে মোটামুটি 3,77,073। যে হোক, এটা একটা অবশ্যই এন্ট্রি লেভেলের বাজেটের ফোন। তো পারফরমেন্স সেকশন যদি বলি তাহলে অবশ্যই মোটামুটি রেগুলার কাজ বা হালকা পাতলা টুকিটাকি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপর ভিডিও ওয়াচিং বা মিডিয়া কনজিউমিং, এগুলো টুকিটাকি করতে পারবে, সমস্যা হবে না। বাট যারা গেমিং এর জন্য ফোনটা নিতে যাচ্ছে তাদের জন্য কি ফোনটা নেওয়া ঠিক হবে না, ঠিক আছে? হ্যাঁ, 2D টাইপের গেমগুলো অবশ্যই খেলতে পারবে, বাট ফ্রি ফায়ার, পাবজি খেলা না খেলাটা কি উত্তম, বা খেলে কি মজা পাবে না, ঠিক আছে? একদম লোয়ার সেটিংয়ে খেলতে হবে, যেটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে না। তো চলো ভিডিওটি প্লে করি। বেঞ্চে সিঙ্গেল করে 445, মাল্টি করে 1400। এন্ট্রি লেভেলের বাজেট হিসেবে যেরকম হয় সেরকমই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, ইউটিউবে কন্টেন্ট কনজাম্পশন করা, মাল্টিটাস্কিং, এইগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করে। তবে হেভি ওয়ার্কলোড বা ডিমান্ডিং অ্যাপ যেগুলো আর কি অনেক বেশি জায়গা দখল করে, সেগুলো যদি আপনি অনেক সময় ধরে ব্যবহার করেন তাহলে ল্যাগ এবং হিটিং ইস্যু স্লাইটলি এক্সপেরিয়েন্স করা শুরু করবেন। এইটা যদিও গেমিং এর জন্য না, ফোনটা আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন অলরেডি। তবে আমরা বেশ কিছু গেমও ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এবং 2D টাইপের বিভিন্ন গেম, যেমন সাবওয়ে সার্ফার। এই গেমসগুলো মিডিয়াম টু লো গ্রাফিক্স সেটিংসে মোটামুটি স্মুথলি প্লেয়েবল ছিল। আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে এই ফোনটা ক্যাজুয়াল গেমিং এর জন্য ঠিকঠাক আছে, বা আপনি যদি শখের গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি কম্পিটিটিভ গেমার হন এবং গেমিংয়ে আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে, হায়ার রিফ্রেশ রেট চান, তাহলে আপনাকে বাজেট বাড়াতে হবে। এই ফোনটা আমার মনে হয় না যে আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে। এটাকে বানানো হয় নাই সেই সমস্ত কনজিউমারকে খুশি করার জন্য। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, এতে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল। তবে সিঙ্গেল স্পিকার না, যদি একটা ডুয়েল স্টোরি স্পিকার দিত তাহলে আসলে ভালো হতো। কারণ এই বাজেটে আমরা ডুয়েল স্টোরি স্পিকার অবশ্যই দেখেছি, তো দিলে ভালোই হতো। মোটামুটি একটা ডুয়েল স্টোরি কি মানে একটা ফিল নেওয়া যেত, ঠিক আছে? বাট কি আর করা, সিঙ্গেল স্টোরি নিয়ে এখন তোমার সন্তুষ্ট থাকতে হবে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। আমার মনে হয় স্টেরিও স্পিকারটা থাকা উচিত। আসলে ব্যাটারি সেকশন কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। 6000 mAh এটা ঠিকঠাক আছে অবশ্যই, এবং 15,000 টাকায় 6000 mAh ব্যাটারি খুব একটা খারাপ না। 20 ওয়াটের চার্জিং স্পিডও পাবেন, বক্সের মধ্যেই 20 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, এবং এটা বেশ ভালো একটা কম্বো যদি দামের কথা আপনি মাথায় রাখেন। অলরাইট, ক্যামেরা নিয়ে একটু আলাপ করে ফেলি। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ডে লাইট কন্ডিশনে মেইন ক্যামেরা থেকে আমরা ডিসেন্ট ডিটেইল পেয়েছি। কালার মোটামুটি ন্যাচারাল ছিল এবং সোশ্যাল মিডিয়া রেডি বলে আমাদের কাছে মনে হয়। হ্যাঁ সেটাই, মানে ছবির কালারটা একটু বেশি বুস্ট করে দিচ্ছে, বাট এখানে অবশ্যই ডিটেইলস এর অনেক ঘাটতি, প্লাস শার্পনেসেরও ঘাটতি আছে অবশ্যই। আর এন্ট্রি লেভেলের ফোন হিসেবে যেরকম ছবি দেওয়ার কথা এখানে সেরকমই দিচ্ছে। এই তো মোটামুটি কাজে লাগানোর মতো, মানে ঠিকঠাকভাবে যদি রেট কন্ডিশনে যদি ক্লিক করতে পারো তাহলে হয়তো কিছু ভালো ছবি পেতে পারো। এই তো চলো ভিডিওটি প্লে করি। লো লাইট পারফরমেন্স অবশ্য ভালো না, একেবারে বাজে। বাজারের ফোনগুলোতে ডে লাইটে যেখানে হিমশিম খায়, লো লাইটের তো প্রশ্নই ওঠে না। বাট আপনি যদি দামের কথা মাথায় রাখেন, এইটা ছবির কোয়ালিটি অতটা খারাপও আপনার কাছে লাগবে না। ছবিতে যথেষ্ট কন্ট্রাস্ট পাবেন, ডাইনামিক রেঞ্জ অতটা ভালো না, বাট দামের কথা চিন্তা করলে একেবারে উড়িয়েও দেয় সেটাই। তবে এক্সপোজার কন্ট্রোলে কিছুটা গন্ডগোল আছে বলে আমার কাছে মনে হয়েছে। এখানে প্রোটনের কাজ করার অনেক সুযোগ আছে। কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড লাগে, এই বাজেটের ফোনে এটা কমন একটা ব্যাপার। আর স্বভাবতই এই দামের একটা ফোনের কাছ থেকে আপনি খুব ভালো সাবজেক্ট সেপারেশন আশা করতে পারবেন না, বাট যতটুকু সে চেষ্টা করেছে খুব একটা খারাপ না। ভিডিও করতে পারবে সর্বোচ্চ 2K 30 FPS এ। ভিডিও কোয়ালিটি ইজ নট ব্যাড, জাস্ট একটাই অবজারভেশন, অনেক বেশি ক্রপড হয়ে যায় এবং কালার ব্যালেন্স একটু উলটপালট। অবশ্যই কালারগুলো বেশ একদম যেটা দেখতে পাচ্ছেন আপনারা, খেয়াল করে দেখেন যে আমার মানে লাইটে এত বেশি রিফ্লেক্ট করতেছে আমার শরীরে, এখানে একটু কাজ করার সুযোগ আছে অন্তত ফ্রন্ট ক্যামেরাতে। আর যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা এর মাইক্রোফোন থেকে রেকর্ড করা, আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। ওকে, এইটার ক্যামেরার ভার্ডিক্ট হচ্ছে আমি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। অন্তত যদি 15,000 টাকা প্রাইস লিমিটটা আপনি মাথায় রাখেন, এইটা ছবি ওকে টাইপের বললে ভুল হবে, এটা অ্যাভব এভারেজ।
এটার কল কোয়ালিটি ঠিকঠাকই মনে হয়েছে আমাদের কাছে, এবং কানেক্টিভিটির জন্য ইউজ করা হয়েছে ওয়াইফাই 5, দ্যাটস ফাইন, বাট ব্লুটুথের 5.0 ভেরিয়েন্টটা ইউজ করেছে তারা এখানে। 2026-এ এসে আমার মনে হয় অন্তত 5.4 দেওয়া উচিত। পাশাপাশি আরো কিছু কনস নিয়ে আলাপ করা যাক। একটাই কালার অ্যাভেলেবেল মার্কেটে, আমার মনে হয় আরো অন্যান্য কালার ভেরিয়েশন থাকা উচিত। প্রোটনের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যেটা একবার বললাম অলরেডি, স্পিকার যদি ডুয়াল স্টেরিও স্পিকার থাকতো তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু আরো অনেক বেটার হতো। 4GB র্যামের লিমিটেশনের ব্যাপারে অলরেডি আলাপ করেছি, নতুন করে আর কিছু বলতে চাই না। সব মিলিয়ে 15,000 টাকায় অফিসিয়াল একটা ফোন হিসাবে প্রোটন জেন 60 কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা ধরে রেখেছে অলরেডি। আপনি যদি এই বাজেটের অন্যান্য ফোনের দিকে তাকান, এইটাকে ইগনোর করার মতো কোনো কারণ আমি দেখতেছি না। আমার মনে হয় বেশ শক্ত অবস্থানেই রয়েছে অফিসিয়াল ফোন, এবং বেশ কিছু ভালো দিকও রয়েছে ফোনের। অলরেডি ভিডিওটা দেখে আপনাদের একটা আইডিয়া হয়েছে। আপনার কাছে কেমন লাগলো প্রোটন জেন 60 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তাহলে এই ফোনটা কাদের জন্য? প্রথমত অবশ্যই সিনিয়র সিটিজেন যারা রয়েছেন আমাদের, যে বেশি স্পেক বোঝেন না, অত ছবিও তোলা হয় না, গেমিংও করা হয় না, ফোন একটা হইলেই হয়েছে আর কি। হ্যাঁ, তাদের জন্য চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন। অথবা যারা সেকেন্ডারি একটা ফোন খুঁজতেছেন, যে মেইন ফোনের উপরে একটু প্রেশার কম দিয়ে আপনি রাফ ইউজের জন্য আরেকটা ফোন কাছে রাখবেন, তাদের জন্য এই ফোনটা ভালো অপশন। এবং যারা বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েডে শিফট করতে চাচ্ছেন এবং খুব বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য জোস একটা অপশন হচ্ছে প্রোটনের জেন 60। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম প্রোটন জেন 60-এর একটা রিভিউ। তো সেটা হলো একটা এন্ট্রি লেভেলের ফোন, 15,000 টাকার বাজেটের ফোন। তো যেটা আই থিঙ্ক মোটামুটি ভ্যালু ফর মানি বলতেই পারা যায়, কারণ বর্তমান যে ফোনের এখন দিয়ে পরিমাণ দাম বেড়েছে ওই হিসেবে এটা ঠিকঠাক আছে, খারাপ না। তাও আবার অফিসিয়াল ডিভাইস। হ্যাঁ, বাট যদি আমি কমতির কথা বলি তাহলে অবশ্যই ডুয়েল স্পিকার, যেটা আসলে কমতি লেগেছে। প্লাস আইপি রেটিংটা যদি 60 দিত তাহলে আসলেই ভালো হতো, যেটা আমার কাছে একটু কমই মনে হয়েছে। প্লাস আর ব্যাটারিটা আমরা বড় পাচ্ছি, বাট ব্যাটারি চার্জারটা একেবারে ছোট 20 ওয়াট, যেটা 25 দিলে আই থিঙ্ক বেশ গুড হতো। বাট তারপর 25 দিলে ভালো হতো, খারাপ না। বাট তারপর ধরো ব্যাটারির কথা বাদ দিলাম, ঠিক আছে। আর এখানে ভিডিও কোয়ালিটি টুকে তেমন পাচ্ছি, যেটা খুবই ভালো। বাট ভিডিওটা অনেক না কাঁপাকাঁপি হয়, যেটা একটা সমস্যা, ঠিক আছে। বাট ওভারঅল ঠিকঠাকই আছে, খারাপ না। কারণ ফোনটা বাজার হিসেবে ঠিকই আছে, খারাপ না। ওভারঅল মোটামুটি ভ্যালু ফর মানি বলতে পারো। আর এই ফোনটা কাদের জন্য যদি বলি তাহলে অবশ্যই আমি ওয়াহিদ ভাইয়ের সাথে একমত, কারণ এটা যারা সিনিয়র সিটিজেন, ঠিক আছে, আমাদের পরিবার সিনিয়র সিটিজেন, তার জন্য এই ফোন করা এক কথা পারবে। বা যারা বাটন থেকে একটু অ্যান্ড্রয়েড মোবাইলে কি শিফট হতে চাচ্ছ, বাট বেশি একটা বাজেট নেই, মানে 15,000 টাকায় বাজেট, তখন তোমরা এই ফোনটা কি দেখতেই পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ আর রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এবং গেট দেবে এখন। আর যারা এফবি বা টিকটক পেজ থেকে দেবে তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।